বাঙালির দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিংয়ে আজকাল বাঙালি যে পরিমাণে ভিড় জমাচ্ছে, তাই আপনিও যদি আমার মতো একটু নিরিবিলি জায়গায় মানুষের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে দুটি দিন কাটাতে চান, তাহলে আমি বলবো এই জায়গাটা থেকে একবার ঘুরে আসতে পারেন। নিকটবর্তী রেলওয়ে স্টেশন ব্রহ্মপুরে নেমে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত এই গোপালপুর বিচে। পরিষ্কার পরিচ্ছন্ন ওড়িশার এই সমুদ্র সৈকতে দুটো দিন কাটানোর সঙ্গে সঙ্গে আপনি করে নিতে পারবেন বেশ কিছু সাইট সিন। এর সঙ্গে চিল্কা লেকে বোটে ভ্রমণ করে ঘুরে নিতে পারেন অনবদ্য এক অভিজ্ঞতা। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা দারিংবাড়ি থেকে ব্রহ্মপুর হয়ে গোপালপুরে পৌঁছেছি। রয়েছি স্যানারিয়া রিসর্ট অ্যান্ড স্পাতে। স্যানারিয়া রিসর্টে আমরা এমন একটা রুমে রয়েছি যে রুমের জানলাটা খুললেই দেখা যায় দিগন্ত বিস্তৃত সমুদ্র। এই প্রলোভনকে অস্বীকার করে কি বেলা 8টা অবধি এসি রুমে কি ঘুমিয়ে থাকা সম্ভব? তাই তো লেট রাইজার আমিও ভোর 5টা থেকে উঠে বসে রয়েছি জানালার পাশে। অসীম বিস্তৃত এই সমুদ্রের বুক চিরে উঠছে লাল আভাময় সূর্য। এ দিয়েছে তার লাল আভা সমুদ্রের নোনা জল আর দিগন্ত বিস্তৃত বালুতটে। বেডে বসে সমুদ্রে সূর্যাস্ত দেখা এ তো সব বাঙালির কাছেই এক স্বপ্নের সকাল। আর এরকম একটা সকালের জন্যই তো 1 মাসের জন্য দেশে ফিরে এই ব্যস্ত শিডিউলের মধ্যেও সমুদ্রের কাছে বারবার ছুটে আসা। যাই বলেন, সমুদ্র কিন্তু এক নেশার মতো। স্যানারিয়া রিসর্টে এই খোলা জানালা এবং তার থেকে সমুদ্রে যে অপার সৌন্দর্য দেখা যাচ্ছিল, তার এমন নেশা হয়েছিল আমার এই দুদিনে যে সেটা ছেড়ে আমার আর অন্য কোথাও যেতে মন চাইছিল না। সমুদ্র তটে আছড়ে পড়া প্রতিটা ঢেউ যেন একক, অনবদ্য এবং অদ্বিতীয়। সেদিনকার সকালের চাটা ঘরে সেই আমার প্রিয় জানালার পাশে বসেই সবাই একসাথে খেয়ে নিলাম। এরপর বেলা একটু বাড়তেই বীচ বরাবর হাঁটতে হাঁটতে আমরা বীচের ঠিক পাশেই একটা দোকানে ডিম পাউরুটি দিয়ে সেরে নিলাম আমাদের সকালের প্রাতরাশ। এরপর বেলা 11টার দিকে আমরা পৌঁছে গেলাম গোপালপুর বিচে। সমুদ্রে এসে সমুদ্রের নোনা জলে একটু গাটা না ভেজালে কেমন হয় বলুন তো? আগের দিন রাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ায় আবহাওয়া ছিল বেশ মনোরম। এখন প্রায় রাত 7:30-8টার মতন বেজে গেছে। দুপুরে আমরা লাঞ্চ করে সবাই মিলে একটা ঘুম দিয়েছিলাম। তো এখন বেশ অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাইরেটা। তো কালকে তো ঘোরা হয়নি, কালকে যেহেতু আমরা রাতের দিকে পৌঁছেছিলাম। তো আজকে ভেবেছি সন্ধ্যাবেলাটাতে এই আশেপাশের যে সি বিচ মার্কেট সেটা ঘুরবো আর বিচের পাশে একটু বসে থাকবো। চলুন তাহলে এবার বেরোনো যাক। আমাদের রিসর্ট থেকে বেরোতেই দেখি রাস্তার দুপাশে সারি দিয়ে বসেছে ছোট ছোট দোকান। সেই দোকানগুলিতে পাওয়া যাচ্ছে নানা রকমের জিনিসপত্র। টুরিস্টরা ভিড় করে সে সমস্ত দোকানে কেনাকাটাও করছেন। বিচের চারিদিকেও প্রচুর অস্থায়ী দোকানও বসেছিল। আর রবিবারের সন্ধ্যা ছিল বলেই বোধহয় ভিড়টা ছিল চোখে পড়ার মতো। প্রচুর মানুষ তার প্রিয়জন পরিবারের সাথে এখানে বসে রাতের সমুদ্র উপভোগ করছিলেন এবং তার সঙ্গে বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান থেকে চলছিল জোর কদমে খাওয়া দাওয়া। সমুদ্রের এই মাতাল হাওয়া খেয়ে নিজেদের পেটের খিদেটা একটু বাড়িয়ে নেওয়ার পরেই আমরা চলে গেলাম এই মোমোর দোকানে। গরম গরম 1 প্লেট মোমো খাওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি, এছাড়াও ছিল পাপড়ি চাট। আসলে এই বিচের চারপাশে এত রকমের স্টল বসে যে আপনি রাতের ডিনারটা এখান থেকেই আরামসে সেরে নিতে পারেন। তো গোপালপুরে আমরা মোট ছিলাম 2 নাইট 3 ডেজ। দুটো দিন গোপালপুরে স্যানারিয়া রিসর্টে কাটানোর পরে আমরা আজকে বেরিয়ে পড়েছি আশেপাশে সাইট সিনগুলো করে নেওয়ার জন্য।
যে ড্রাইভার দাদা আমাদের দারিংবাড়ি ঘুরিয়ে রেখেছিলেন তিনি আজকে আমাদের গোপালপুরের সাইট সিনগুলো করে দেবেন। প্রথমেই আমরা চলে এসেছি মা তারাতারিণী মন্দিরে। আমরা সকলেই হোটেল থেকে স্নান সেরে এসেছি এই মায়ের মন্দিরে পুজো দেবো বলে। তারাতারিণী মন্দিরটি অনেকটা উপরে হওয়ার জন্য আপনাকে পাহাড়ের বেশ অনেকটা উপরে উঠতে হবে। তার জন্য আপনি সরকারি বাসেও যেতে পারেন, আবার রোপওয়েতে যেতে পারেন। আমরা রোপওয়ের টিকিট কেটেছিলাম। রোপওয়ে টিকিটের এক্স্যাক্ট দামটা আমার খেয়াল নেই, তবে মনে হয় ওয়ান ওয়ে 50 থেকে 60 টাকার মধ্যেই হয়ে যাবে। বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করার পরে আমরা চেপে পড়লাম একটি রোপওয়েতে। 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাহাড়ের ওপরে মা তারাতারিণী মন্দিরে। ঋষিকুল্লা নদীর তীরে ওড়িশার গঞ্জাম ডিস্ট্রিক্টে কুমারী পাহাড়ে অবস্থিত এই তারাতারিণী মন্দির। আদি শক্তিপীঠের মধ্যে এই শক্তিপীঠ অন্যতম। পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষ যজ্ঞের সময় মায়ের স্তনযুগল এখানে পড়েছিল। প্রতি বছর প্রায় লক্ষাধিক ভক্ত এখানে ভিড় করেন এবং মা তারাতারিণীর দর্শন করে থাকেন। তারাতারিণী মন্দির থেকে বেরিয়ে আমরা লাঞ্চ সেরে পৌঁছে গেলাম ওটিডিসি পান্থনিবাসে। এখান থেকে চিল্কা লেক ভ্রমণের বিভিন্ন রকমের প্যাকেজ পাওয়া যায়। আমরা যেটা নিয়েছিলাম তাতে আমাদের 4 জনের জন্য 1000 থেকে 1200 টাকার মতো পড়েছিল। এক একটি বোটে 10 থেকে 12 জন পর্যন্ত যাওয়া যায়। আমাদের বোটটিতে আমরা ছাড়াও আরও 4 জনের একটা গ্রুপ ছিল। বোটে চাপার কিছুক্ষণের মধ্যে ভট ভট আওয়াজ করে চালু হলো আমাদের বোট। এতদিন যে চিল্কা লেকের নাম বইয়ের পাতায় পড়েছি, আজকে তাকে দেখব একদম সামনে থেকে। প্রায় 1100 বর্গ কিলোমিটার জুড়ে এশিয়ার বৃহত্তম লবণাক্ত হ্রদ এই চিল্কা অবস্থিত। প্রতি বছর প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে এই হ্রদে। তবে এই চিল্কা হ্রদে বোটে চড়ার আগে যে কাজটা করতে আপনি একদমই ভুলবেন না, সেটা হচ্ছে পাখির খাবার নিয়ে উঠতে। বোট যেখান থেকে ছাড়ে সেখানেই এই পাখিদের খাবার বিক্রি হয়। এই খাবারের লোভে এক ঝাঁক পাখি ঘিরে ধরবে আপনার বোটটিকে। পুরো যাত্রাপথের বেশিরভাগ সময়ই এই পাখির দল আপনার সাথে সাথে উড়ে চলবে। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমার মতো যাদের জলের সাথে সম্পর্ক একদমই ভালো না এবং যারা জলকে ভীষণভাবে ভয় পায়, তাদের কিন্তু একটু ভয় লাগবে। ওট ছাড়ার সময় যে চওড়া হাসিটা ছিল, আস্তে আস্তে কিন্তু আমার সেই হাসিটা মিলিয়ে গিয়েছিল। চিল্কা হ্রদের এই বিপুল জলরাশি, মাতাল স্রোত আর ব্যাপক হাওয়া আমাদের তো প্রায় অর্ধেকই ভিজিয়ে দিয়েছিল। মাঝে মাঝে বোট তো এতটাই হেলে যাচ্ছিল, আমি ভাবলাম এই বুঝি ডুবে গেল। তবে দূর থেকে এই দ্বীপটা দেখার পরে মনে হলো প্রাণটা ফিরে পেলাম। আমাদের বোটটি কিছুক্ষণ দাঁড়িয়েছে। আমরা এই কালীজাই মন্দিরে পুজো দিয়ে আবার তারপরে ফিরব। মন্দির নিয়ে বেশ কিছু ইতিকথা রয়েছে। জাই নামে একটি মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে নৌকাডুবি হয়ে মারা যায় এবং সেই বোটে সে ছাড়া বাকিরা সারভাইভ করে গিয়েছিল। তারপর থেকে অনেক জেলেরাই একটি মেয়ের কান্না শুনতে পারত মাছ ধরতে যাওয়ার সময়। এরপর থেকেই নাকি এই দ্বীপে কালীজাই পুজো শুরু হয়। এই মন্দিরের নাম কালীজাই হয়েছে মা কালী এবং সেই অভাগিনী মেয়ে জাইয়ের নাম অনুসারে। কালীজাই মন্দির থেকে পুজো দিয়ে আমরা আবারও চেপে পড়লাম বোটে। তবে ফেরার পথে হাওয়াটাও কিছুটা কম থাকায় এবং স্রোতের দিকে আমরা যাওয়ায় নৌকাটা অনেক কম দুলছিল আগের থেকে। বেলা কমে আসায় সূর্যের আলোর প্রখরতাটাও কিন্তু বেশ কমে এসেছিল। তাই বলা চলে যাওয়ার থেকে ফেরার পথেই আমি এই ট্রিপটা বেশি উপভোগ করেছিলাম। ফেরার পথেও এই এক ঝাঁক পাখি ঘিরে ধরেছিল আমাদের বোটকে। চিল্কা হ্রদের বুকে আমাদের বোটে আমরা 8 জন ছাড়াও কিন্তু এই এক দল পাখি আমাদের সহযাত্রী ছিল। তখন ঘড়িতে সময় প্রায় সন্ধে 6টা। চিল্কা হ্রদের বুক চিরে চলেছে আমাদের বোট। সূর্যি মামা গেছে পাটে। ওই যে লাল থালার মতো সূর্যটাকে দেখা যাচ্ছে, একটু পরেই ও লুকিয়ে পড়বে পাহাড়ের আড়ালে, আর নেমে আসবে নিস্তব্ধ নিশ্চুপ রাতের অন্ধকার।
এবারের মতো ওড়িশা সফর এখানেই শেষ। আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি ভুবনেশ্বরের দিকে। সেখান থেকেই কাল ফ্লাইট নিয়ে ফিরবো বাড়িতে। এই পেছনে ফেলে আসা সমস্ত কিছুর সাথে হয়তো পরে কখনো আবার দেখা হবে, তখন আবারও সঙ্গে নিয়ে আসবো আপনাদের। এই ওড়িশা সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আজকের মতো বাই বাই।